আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন কোম্পানি আইনজীবী ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত মাহসিব হোসেন। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। জি জি, আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে সর্বপ্রথমেই যে বিষয়টি দেখছিলাম একদম চোখে পড়ার মতো যে আমানতকারীরা তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হচ্ছে বিগত অনেক দিন ধরেই, এবং যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন তারাও ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরে যে তিক্ত অভিজ্ঞতার বলা যায় সম্মুখীন হচ্ছে। কেন হচ্ছে এমনটা কি শুধু দুর্বল ব্যাংকের চাপে হচ্ছে, তাল্য সংকট হচ্ছে, নাকি মূল কারণটা আসলে কি? দেখেন, থ্যাংক ইউ সো মাচ আমাকে আমন্ত্রণ করার জন্য। সুন্দর একটা টপিক, সুন্দর একটা প্রশ্ন আপনার। আমাদের দেশে ৬৫টা শিডিউল ব্যাংক আর ৩৪টা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো আমাদের দেশ অনুযায়ী আমার মনে হয় যে এখানে এই ব্যাংকিং ইনস্টিটিউশনস গুলির একটু বেশি হয়ে গেছে আমাদের দেশে। আরেকটা বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে এইসব ব্যাংকস গুলার ব্যাড লোন অনেক বেশি। রিসেন্টলি একটা নিউজ আমি দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ৫টা ব্যাংকে মার্জ করতেছে। তার মধ্যে হচ্ছে ফার্স্ট সেক্টর ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সোশ্যাল ইসলামিক ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক আর ইউনিয়ন ব্যাংক। আমি যদি এই ব্যাংকগুলোর ফাইন্যান্সিয়াল হেলথটাকে যদি আমি দেখি, তাহলে হচ্ছে গিয়ে এইখানে অলমোস্ট প্রত্যেকটা ব্যাংকের অ্যাবাভ 90% হচ্ছে নন ব্যাংকিং, নন পারফর্মিং লোন, ব্যাড লোন যেগুলি। কনসার্নিং যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আমানতকারীরা ব্যাংকে টাকাটা রাখে কিসের জন্য? একটা গুড রিটার্ন অন ইনভেস্টমেন্টের জন্য। তো এখন ওইটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে যখন আমাদের দেশে এতগুলি ব্যাংক, জি, আমরা যখন শুনতে পাচ্ছি। জি জি জি, যখন একটা দেশে এতগুলি ব্যাংক থাকবে, প্রবলেমটা হচ্ছে এখানে এতগুলি ব্যাংক থাকলে যেটা হবে হচ্ছে গিয়ে যে আমানতকারীদেরকে ডিফ্রডেড করাটা অনেক ইজি। আর তার চেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে আমরা এখন যদি এই বিষয়গুলোকে যদি বাংলাদেশ ব্যাংক যদি ভালো মতো যদি আগের থেকে মনিটর করতেন, যে ফর এক্সাম্পল এতগুলি ব্যাংকের লাইসেন্স গুলোকে না দিয়ে তারা যদি লিমিটেড লাইসেন্স ইস্যু করতো, তাহলে আমার মনে হচ্ছে যে আমানতকারীরা এত বড় প্রবলেমে আসতো। লোনস গুলি যেটাকে ডিসবার্স করা হয়েছে, প্রত্যেকটা লোনই বেশিরভাগ একটা ব্যাড লোনে কনভার্ট করা হয়েছে। এখানে আরেকটা বড় প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে লোন গুলি ডিসবার্স করার সময় বাংলাদেশ ব্যাংকের রোল কি ছিল, সেটা একটা বড় একটা প্রশ্ন। বাংলাদেশ ব্যাংক কেন দেখে নাই যে এই লোনস গুলি একটা সময় ব্যাড লোন হিসেবে কনভার্টেড হতে পারে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে ইনভেস্টররা ব্যাংকে টাকা ডিপোজিট করে একটা মাত্র জিনিসকে এনশিওর করার জন্য যে তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্টের জন্য হাই থাকে। এখন যেখানে একটা দেশে এতগুলি ব্যাংক হয়ে গেছে, তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে ডিপোজিট গুলার কোলাটারাল গুলাকে কখনো ভালো মতন ওভারসি না করে এই টাকা এইগুলাকে লোন গুলাকে ডিসবার্স করেছে। তো এটাই একটা বড় একটা রিজন তার জন্য আজকে এই অবস্থা। জি, আপনি বলছিলেন ব্যাংক মার্জের ঘটনাটা বলছিলাম, আমরা দেখছিলাম দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে মার্জ করা হচ্ছে। তো এই বিষয়টি যখন হবে, বলা হচ্ছে যে 2 বছরের মধ্যে হয়তো বা দুর্বল ব্যাংকগুলো ভালো অবস্থায় ফিরবে। 2 বছরের মধ্যে আদৌ কতটা ভালো অবস্থানে ফেরা সম্ভব, নাকি এই দুর্বল ব্যাংকের যে চাপ বোঝা ঋণের সেটা গিয়ে সবল ব্যাংকের ঘাড়ে পড়বে? দেখেন, আপনার সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারটা ওইটার মধ্যেই রয়ে যায়। দেখেন, আপনার যদি এরকম হয় যে এই দুর্বল ব্যাংকগুলি তাদেরকে আপনার যে ব্যাংকগুলোর সাথে মার্জ করতে, সেটা হচ্ছে কি লিকুইডিটি অবস্থা ভালো, সিআরআর এসএলআর দুটাই হচ্ছে গিয়ে তারা ভালো মতো মেনটেন করছে। প্রবলেমটা যেটা হচ্ছে গিয়ে যে ইভেনচুয়ালি আপনার দেখা গেছে হচ্ছে গিয়ে যে দুর্বল ব্যাংকগুলি এই সলভেন্ট সলভেন্ট ব্যাংকগুলোর থেকে তারা তাদের যেই তাদের যে প্রবলেমস গুলি ছিল, যে পার্টিকুলারলি হচ্ছে গিয়ে তাদের লিকুইডিটি ক্রাইসিস, সেটাকে তারা ওভারকাম করে নিয়ে যাবে। আমি একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে এখানে যে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে 20,000 কোটি টাকা এই মার্জার। এখানে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি থেকে আসছে 5,000 কোটি টাকা। তো এই যে অ্যামাউন্টটা আমার আমার কাছে, যেখানে অলরেডি কিছু ব্যাংক অলরেডি দে আর সিঙ্কিং, দে আর ইন দ্য ভার্জ অফ লিকুইডেশন, সরি। তো সেইখানে আবার এখানে টাকা পয়সা ইনজেক্ট করা কতটুকু ফিজিবল হবে, সেটা একটা বড় একটা কোয়েশ্চেন রয়ে যায়। একটা দেশে যদি ৬৫টা ব্যাংক থাকে, শিডিউল ব্যাংক থাকে, আর ৩৪টা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থাকে, আমার কাছে মনে হয় যে এখানে মার্জারের থেকে বেটার অপশন হচ্ছে গিয়ে লিকুইডেশনে যাওয়া। লিকুইডেশনে গেলে যেটা হবে অন্তত, সেটা হচ্ছে গিয়ে ব্যাংকগুলো যতটুকু টাকা তাদের আছে অলরেডি, অ্যাসেটস অন্যান্য যা যা আছে সেটাকে তারা ওয়াইন্ডিং আপ করে
তারপরে হচ্ছে গিয়ে ডিপোজিটের টাকাটা তারা ফেরত দিতে পারে। কারণ এখন যে স্কিমটা বাংলাদেশ ব্যাংক বের করেছে এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক শিওর সবকিছু বলতে পারতেছে না কতদিনের মধ্যে টাকাটা রিকভার হবে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে ডিপোজিটারটা তো টাকা ডিপোজিট করে একটা ভালো ইন্টারেস্ট রেটের জন্য, রিটার্ন অন ইনভেস্টমেন্টের জন্য। আপনি টাকা নিচ্ছেন, নেওয়ার পর এখন আপনি টাকাটা ফেরত দিবেন, তাহলে যে মাঝখানে যে 1 বছর 2 বছর 5 বছর যে একটা মানুষের টাকাটা ডিপোজিটেড হলো সেটার তো টাকার ভ্যালুটা তো কমে গেল। তার তো ইন্টারেস্টটা হচ্ছে তার মেইন লক্ষ্য ছিল। 10% 12% যে ধরনের ইন্টারেস্ট তাকে প্রমিস করা হয়েছে। তো এখন আপনি তাকে বলতেছেন হচ্ছে গিয়ে যে না আমরা আরো সময় লাগবে তোমাদের আসল টাকাটা ফেরত দেওয়ার জন্য, ইন্টারেস্ট কতটুকু আসবে সেটাও সার্টেন না। তো এইটার থেকে বড় কথা হচ্ছে এটা কি পসিবল হতো না যে তারা লিকুইডেশনে গিয়ে ওয়াইন্ড আপ করে বাংলাদেশ ব্যাংক মাসিফ হোসেন, আমি একটু যুক্ত করতে চাই। বাংলাদেশ ব্যাংক বলছে, আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনেই দেখছিলাম যে আমানতকারীদের আমানত রক্ষায় বাংলাদেশ ব্যাংকের কাছে এখন একমাত্র হাতিয়ার হচ্ছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025। আপনি একজন আইনজীবী, এই অধ্যাদেশের ফলে আসলে আমানতকারীদের আমানত রক্ষায় আসলে কি যুগান্তকারী পরিবর্তন আসবে একটু বলবেন? দেখেন, বাংলাদেশ ব্যাংকের যে এক্সিস্টিং ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট আছে সেখানেই কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে ওয়াইন্ডিং আপের কথা, লিকুইডেশনের কথা, সেই প্রভিশন কিন্তু এখানেই ছিল। এখন যেই নতুন যে অর্ডিন্যান্সটা আসতেছে এইটা ইটস এ গুড থিং। আমি সবসময় অ্যাজ আ লয়ার হিসেবে, অ্যাজ আ প্র্যাকটিশনার হিসেবে আমি এটাকে ওয়েলকাম করি যে আইন সবসময় অ্যামেন্ডেড হবে, নতুন নতুন আইন আসবে, যতগুলো লুপহোলস গুলো আছে সেগুলোকে ওভারকাম করার জন্য। ভেরি গুড ইনিশিয়েটিভ। কিন্তু এক্সিস্টিং যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট আছে সেখানে কিন্তু এই প্রভিশনস আছে। তো ইভেনচুয়ালি কি হচ্ছে, যদি মার্জার অ্যাকুইজিশনটাই যদি মেইন উৎস মানে উদ্দেশ্য হয়ে থাকে, আমার মনে হয় যে মার্জার অ্যাকুইজিশনের থেকে যদি লিকুইডেশনে যদি ব্যাংকগুলি চলে যায়, ব্যাংকগুলি কমিয়ে ফেলা যায়, যদি লিকুইডেশন করে অ্যাসেট গুলাকে বিক্রি করে দিয়ে লেন্ডারদের ডিপোজিটারদের টাকা যদি ফেরত দিয়ে দেওয়া যায়, আমার মনে হয় এইটা ফার বেটার। আইন অ্যামেন্ডমেন্ট করা একটা বিষয়, কিন্তু পারপাসটা কি? পারপাস হচ্ছে গিয়ে যে যারা ডিপোজিটাররা, যারা তাদের টাকাটা ফেরত পাচ্ছে না, তাদেরকে যেন এই সমস্যা থেকে যেন তাদেরকে বের করে নিয়ে আসা যায়। এখন এটার জন্য ল অ্যামেন্ডমেন্টের থেকে বড় কথা হচ্ছে গিয়ে পলিসি ডিসিশনটা, যে আসলে পারপাসটা কি আদৌ কি ব্যাংকে রিভাইভ করা নাকি হচ্ছে গিয়ে ডিপোজিটারদেরকে হেল্প করা, যাতে করে তারা তাদের যে টাকাটা তারা ডিপোজিট করছে সেটাকে তারা মানে নিয়ে আসতে পারে উইথ ইন্টারেস্ট। এখন পারপাসের উপরে বেস করে হচ্ছে গিয়ে ল অ্যামেন্ডমেন্ট, এটা আমার কাছে মনে হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মাসিফ হোসেন। জি, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। জি, দর্শক, আমরা ব্যাংক খাতের নানান বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কোম্পানি আইনজীবী ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।